আপনাদের সকলকে আমন্ত্রণ আরেকটি নতুন বই শোনার মন স্থির করার জন্য। আজ শুরু করছি জিম রনের লেখা 7 স্ট্র্যাটেজিস ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। বইটি বাংলায় অনুবাদ করছেন ফজলে রাব্বি। আজ অধ্যায় 2, নির্দিষ্ট লক্ষ্য যা মানুষকে অনুপ্রাণিত করে। চলুন শুরু করছি। আশা করছি পুরো অডিওটির সাথেই থাকবেন। আমি যখন প্রথম থেকে জনাব শফিয়ের জন্য কাজ করা আরম্ভ করলাম, তখন এক সকালে তিনি আমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন। আমরা তখন সকালে নাস্তা করছিলাম। আমি যখন আমার নাস্তার ডিমটি খাওয়া শেষ করলাম, তিনি বললেন, জিম, চলো তোমার জীবনের লক্ষ্যগুলো নিয়ে আমরা একটু আলাপ করি। দেখি তোমার জীবনে কি কি লক্ষ্য আছে। হয়তো আমি তোমাকে এই ব্যাপারে কিছু সহায়তা করতে পারি। আমি জীবনে অনেক কিছু করতে চাই, তবে আমার কাছে এমন কোনো তালিকা নেই যা আপনাকে দেখাতে পারি। জনাব শফ বলেন, তার মানে কি? তুমি কি তালিকাটি তোমার গাড়িতে বা বাড়িতে রেখে এসেছো? না স্যার, আমি তো এমন কোনো তালিকায় তৈরি করিনি। জনাব শফ দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, যাই হোক, কোনো সমস্যা না, আমরা কিন্তু ইচ্ছা করলে এখানে একটি তালিকা তৈরি করতে পারি। তারপর তিনি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, আমার মনে হয় তোমার কাছে যদি তোমার লক্ষ্যগুলোর কোনো তালিকা না থাকে, তার মানে তোমার ব্যাংক অ্যাকাউন্টেও কোনো টাকা নেই। আমার মনে হয় তোমার ব্যাংক অ্যাকাউন্টে হয়তো অল্প কয়েক হাজার টাকা আছে, যা তোমার কাছ জন্য যথেষ্ট নয়। কি ঠিক বলছি কি? তার অনুমান সত্য ছিল। আর ঠিক তখনই আমার টনক নড়ে। আমি কিছুটা হতবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, তার মানে আপনি বলতে চাইছেন আমি যদি আমার কিছু নির্দিষ্ট লক্ষ্য থাকতো তবে আমার ব্যাংক অ্যাকাউন্টের চিত্র ভিন্ন হতো? তিনি জোর দিয়ে বললেন, অবশ্যই। আর ঠিক সেই দিন থেকেই আমি লক্ষ্য নির্দিষ্ট করার জন্য বিজ্ঞান ও কৌশলের একজন একনিষ্ঠ ছাত্র পরিণত হলাম। আমার জীবনের শুরুর দিনগুলো থেকে আমি যা যা শিখেছি তার মধ্যে লক্ষ্য নির্দিষ্ট করার শিকারই ছিল অন্যতম। এটি আমার জীবনের প্রতিটি পদে পদে কাজে লেগেছে। আমার কর্তৃত্ব, আমার অর্জন, আমার আয়, আমার ব্যাংক ব্যালেন্স, আমার জীবনধারণ, আমার দান করার অভ্যাস, এমনকি আমার ব্যক্তিত্ব পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। অবশ্যই এই পরিবর্তনগুলো ছিল ইতিবাচক। আমি তখন থেকে লক্ষ্য নির্দিষ্ট করার ব্যাপারে এতটা নিশ্চিত দক্ষ হয়ে উঠলাম যে এটা আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লেগেছে। যেমন শীতকালের পর বসন্তের উষ্ণ বাতাস প্রকৃতি ও মানুষের গায়ে লাগে, ঠিক তেমনি আমার জীবনও লক্ষ্য নির্দিষ্ট করার ব্যাপারটি চেয়ে যায়। লক্ষ্যকে নির্দিষ্ট করার ব্যাপারে আমি এতটাই উৎসুক হয়ে এবং ব্যাপারটি আসলে অনেক গুরুত্বপূর্ণ যে আমি এখান থেকে অধ্যায় দিয়েই ব্যাপারটি আলোচনা করতে উদ্যোগ নিয়েছি। কারণ এই ব্যাপারটিকে প্রায় ভুল চোখে দেখা হয় এবং ভুলভাবে বোঝা হয়। আমি আপনাকে অনুরোধ করেছি যে এই অধ্যায়গুলো কেবল মনোরঞ্জনের জন্যই পড়বেন না, এগুলোকে অধ্যয়ন করুন। অধ্যয়ন করার পাশাপাশি একটি ছোট প্যাডও রাখুন, যাতে করে যে কোনো দরকারে আপনি কিছু লিখে নিতে পারেন। স্বপ্নের ক্ষমতা। একটি স্বপ্ন দেখলে আপনি যে শক্তি পাবেন। আমাদের প্রত্যেকের জীবনেই কয়েকটি ব্যাপার দ্বারা প্রভাবিত। ব্যাপারগুলো মোটামুটি সকলের জীবনে একই রকম। এই ব্যাপারগুলোর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আমাদের আশেপাশের পরিবেশ, যেখানে আমরা বাস করি, আমাদের পিতামাতা কেমন, আমাদের কোন বিদ্যালয়ে পড়ছি, আমাদের বন্ধু বান্ধব কারা, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের জীবনে একটি ভূমিকা রাখে। আমরা আবার আমাদের আশেপাশের ঘটনা দ্বারাও প্রভাবিত হই। যেমন ধরুন, যুদ্ধ লেগে গেলে কি হয়, এটা কিন্তু আমাদের মতকার সব ধরনের নিশ্চয়তাকেই বিস্তৃত করে তোলে। আবার ধরুন, জ্ঞান অথবা পর্যাপ্ত জ্ঞানের অভাব, উভয় কিন্তু আমাদের জীবনকে প্রভাবিত করে। এখন তাহলে আমরা দুইটি দিক দেখতে পাচ্ছি। হয় আমরা আমাদের প্রচেষ্টার জন্য ভালো ফল পাবো, না হয় ব্যর্থ হব। কিন্তু আমাদের জীবনকে প্রভাবিত করতে পারে এমন সব ধরনের প্রভাবের মধ্যে সবচেয়ে কার্যকরী প্রভাব হচ্ছে আমাদের স্বপ্ন দেখার সামর্থ্য। এটাই আমাদেরকে ভালো কিছু করার, ভালো কাজ করার জন্য উজ্জীবিত করে। স্বপ্ন হচ্ছে এমন কোনো জায়গা যেখানে আমরা বাস করতে চাই, আমাদের ভালো লাগার জায়গা, আশা আকাঙ্ক্ষার স্থান। এই জন্য আমরা যখন আমাদের স্বপ্ন দ্বারা তাড়িত হই, তখন আমাদের স্বপ্ন আমাদেরকে এই ধরনের সৃজনশীল বল দ্বারা প্রভাবিত করে। যে বল, শক্তি বা ক্ষমতা, আপনি এটাকে যে নামে ডাকুন না কেন, এর আবেশে আমাদের সামনের সব ধরনের বাধা বিপত্তি দূর হয়ে যায়, অথবা বল দ্বারা আমাদেরকে সেই বাধাগুলোকে অতিক্রম করার
অন্তঃশক্তি দেয়। এই শক্তি আমাদেরকে এগিয়ে যেতে সহায়তা করে এবং আমরা আমাদের লক্ষ্য অর্জন করি। স্বপ্নের এই মহাশক্তি কাজে লাগাতে হলে একজনকে অবশ্যই তার স্বপ্নে খুব ভালোভাবে বর্ণনা করতে হবে, স্পষ্ট ও পরিষ্কার করে বর্ণনা করতে হবে। সামনে কুয়াশা থাকলে আপনি নিশ্চয়ই ধীরে ধীরে গাড়ি চালাবেন। ঠিক একই রকমভাবে ধোয়াভাবে দেখা কোনো ভবিষ্যৎ আপনাকে এগিয়ে যাওয়ার সেই শক্তি দিতে পারবে না যা আপনি চান। আপনি যদি সত্যি আপনার স্বপ্নগুলিকে পূরণ করতে চান, আপনি যদি সত্যি চান যে আপনার স্বপ্নের শক্তি আপনাকে এগিয়ে নিতে সহায়তা করুক, তবে আপনার স্বপ্নকে অবশ্যই জীবন্ত হতে হবে, দিনের আলোর মতো পরিষ্কার হতে হবে। তবেই না আপনি পুরোদমে জীবন নামক আপনার গাড়িটিকে পূর্ণ গতিতে এগিয়ে নিতে পারবেন। স্বপ্নের দুনিয়ায় কোনো যানজট নেই, কেবল রাস্তা নির্দিষ্ট করার বাকি। এরপর আপনার গাড়িটিকে পূর্ণ গতিতে চালান। এখানে আপনার সামনে ভবিষ্যতের মুখোমুখি হওয়ার জন্য দুটি পথ খোলা আছে। হয় আপনি আগের থেকে প্রস্তুতি নিয়ে ভবিষ্যতের মুখোমুখি হবেন, না হয় আপনি ভবিষ্যতের জন্য আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করবেন। বলেন তো কতজন মানুষ ভবিষ্যৎ নিয়ে আকাঙ্ক্ষা করে? আপনি ঠিকই ধরেছেন, বেশিরভাগ মানুষ ভবিষ্যৎ নিয়ে আকাঙ্ক্ষা করে। এখানে আমি অনুবাদক ফজল রাব্বি, যার মধ্যে প্রস্তুতি নেই, সে ভবিষ্যতের জন্য আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করে। সে হয়তো মুখে বলে বা লোকসমূহকে দেখায় যে তার মতে ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। সাধারণত এমন লোক সবচেয়ে বেশি ভবিষ্যৎ নিয়ে আকাঙ্ক্ষা করে। ভেতরে ভেতরে তার এই ভীতি ভয়ানক অবস্থার পরিণত হতে থাকে। হতে পারে সে নিজেও জানে না বা জানলেও কোনো সমাধান খুঁজে পায় না। আপনি নিশ্চয়ই এমন লোকদের দেখছেন যারা সব সময় দুশ্চিন্তার মধ্যে থাকে, উদ্বেগ, উৎকণ্ঠা আর অস্থিরতা। এরা কেন এত দুশ্চিন্তার মধ্যে থাকে? কারণ হচ্ছে তারা তাদের ভবিষ্যৎকে কখনো পরিকল্পনায় আঁকেনি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করেনি। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এমন লোকজন অন্যদের মতামতের ভিত্তিতে চলার চেষ্টা করে, মানে সামাজিক মতামতকে অতিমাত্রায় গুরুত্ব দেয়। এভাবে চলতে গিয়ে তারা আসলে নিজের দৃষ্টি দিয়ে নিজের জীবনকে কীভাবে চালানো উচিত এটা দেখে না, বরং অন্যের দৃষ্টিতে নিজের জীবনকে কীভাবে চালানো উচিত এটা দেখে। আপনি বুঝতেই পারছেন যে কেন তারা উদ্বেগ, উৎকণ্ঠার জীবন কাটায়। তারা সবসময় আশেপাশের মানুষের দিকে তাকায়, নিজেরা যে কাজই করুক না কেন, কেন তারা আগে আশেপাশের মানুষ এই ব্যাপার সম্মত হবে কিনা তা নিয়ে বেশি চিন্তা করে। অন্যদিকে যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে ভবিষ্যতের মুখোমুখি হয়, তারা ভবিষ্যৎকে একটি সুন্দর পরিকল্পনার মধ্য দিয়ে সাজিয়ে নেয়। তারা তাদের মনের চোখে তাদের ভবিষ্যৎ স্পষ্টভাবে দেখতে পায়। এভাবে তাদের কল্পনা, তাদের ভবিষ্যৎ সম্পর্কিত স্বপ্ন তাদেরকে সামনে এগিয়ে দিতে বিরাট এক শক্তি দেয়। ভালোভাবে বর্ণনা করা লক্ষ্যের ক্ষমতা। স্বপ্ন আসলেই শক্তিশালী, তবে বাস্তবে এই শক্তি কাজে লাগাতে হলে আমাদেরকে আরও একটু কাজ করতে হবে। স্বপ্নের রঙিন সুতো দিয়ে কেবল জাল বোনাই যথেষ্ট নয়। আপনি যদি একটি সুস্থ ভবনকে দাঁড় করতে চান, তবে আপনাকে অবশ্যই একটি নীল নকশা ধরে এগোতে হবে, একদম ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আপনাকে প্রথমে ভিত্তি দাঁড় করতে হবে, তারপর লোহার পাত দিয়ে একটি সহায়ক কাঠামো গড়তে হবে যা এটার উপর ইট, বালি, সিমেন্টকে সমর্থন দেবে। তারপর আরও কিছু কাজ করতে হবে, এভাবে এগিয়ে যেতে হবে। আর এর জন্য আমাদের সামনে লক্ষ্য দরকার। নির্দিষ্ট লক্ষ্য খুব ভালোভাবে বর্ণনা করা লক্ষ্য। একটি লক্ষ্য যা ভালোভাবে বর্ণনা করা হয়েছে, ভালোভাবে সাজিয়ে নেওয়া হয়েছে, তা চুম্বকের মতো কাজ করে। এই নকশা আসলে আপনাকে ঠিক রাস্তায় রাখে, যে পথে গেলে আপনি লক্ষ্য অর্জন করবেন। এটি ভালোভাবে বর্ণিত লক্ষ্য আপনাকে ঠিক সেই পথেই রাখেন। আপনি যত উত্তমভাবে আপনার লক্ষ্যকে বর্ণনা করতে পারবেন, যত উৎকৃষ্টভাবে আপনার গন্তব্যকে নির্দিষ্ট করতে পারবেন, আপনি এগুলো অর্জনের জন্য তত বেশি কঠোর পরিশ্রম করে যাবেন এবং আপনার লক্ষ্য আপনাকে দ্বিগুণ শক্তিতে আকর্ষণ করবে। আপনি যখন জীবনের পথে সামনে এগিয়ে যাবেন, তখন দেখবেন আপনার সাফল্যের পথে অনেক ধরনের গন্তব্য আছে যা আপনাকে সবসময় হুমকির মুখে রাখবে। ঠিক এজন্যই আপনার একটি শক্তিশালী চুম্বক দরকার, যাতে করে হতাশা, দুর্দশা ও সমস্যার মতো গর্তে পরে আপনার মনোবল ভেঙে না যায়। এই চুম্বকই আপনার গর্ত থেকে টেনে উঠাবে। আপনি যদি নির্দিষ্ট লক্ষ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে ভালো করে বুঝতে চান, তবে আপনি একটু আপনার আশেপাশের মানুষের লক্ষ্য করুন, তাদেরকে পর্যবেক্ষণ করে দেখবেন তারা তাদের জীবনকে সুন্দরভাবে নকশা করার বদলে কোনোরকম একটি জীবনযাপন করতে সর্বদা ব্যস্ত। তাদের এই তড়াঘড়ি ব্যস্ততা তাদেরকে তাদের সম্ভব একটি সুন্দর জীবন থেকে সবসময় দূরে রাখে। তারা প্রতিদিন তাদের অর্থনৈতিক লড়াই চালিয়ে যায়। তারা মূলত নিজের জন্য বাঁচার বদলে বাঁচার জন্য নিজেকে ক্ষতিগ্রস্ত করে। এই জন্য বিখ্যাত দার্শনিক হেনরি ডেভিড থোরিও বলছেন,
বেশিরভাগ লোকজন এই ধরনের চুপচাপ হতাশার মধ্যে দিয়ে নিজেদের জীবনযাপন করে। কারণ একদিন জবাব সব আমাকে বললেন, জিম, আমার মনে হয় তোমার বর্তমান ব্যাংক ব্যালেন্স তোমার অলস বুদ্ধিমত্তার প্রকৃত পরিচয় নয়। ও, এটা শুনে আমার কি যে ভালো লাগলো। তিনি আরও বললেন, আমার মনে হয় তোমার মধ্যে প্রচুর মেধা ও প্রতিভা রয়েছে এবং তুমি নিজেকে যতটা বুদ্ধিমান মনে করো তুমি তার চেয়েও অনেক বেশি উজ্জ্বল। কথাটা আমি তখন বুঝতে না পারলেও এখন বুঝি যে সেই সময়ে নিজেকে কতটা বুদ্ধিমান ভাবতাম আমি তার চেয়ে বেশি প্রতিভাবান। আমি তাকে জিজ্ঞেস করলাম, তাহলে কেন আমরা ব্যাংক ব্যালেন্সের অঙ্কটা বড় নয়? কারণ এটাকে বড় করার মতো তোমার যথেষ্ট কারণ নেই। যদি তোমার মধ্যে যথেষ্ট কারণ থাকতো, যথেষ্ট অনুপ্রেরণা থাকতো, তবে তুমি নিশ্চয়ই অসাধারণ সব কাজ করে দেখাতে পারতে। তোমার মধ্যে যথেষ্ট বুদ্ধিমত্তা থাকলেও যথেষ্ট কারণ নেই। তখন আমার মাথায় যেন ঘন্টি বেজে উঠল। ঠিকই তো, যথেষ্ট কারণ দরকার। আর ঠিক তখন থেকেই আমি আবিষ্কার করলাম যে আগে কারণ আসে, তারপর আসে উত্তর আসে। তখন থেকেই আমি অনুধাবন করলাম যে জীবন আসলে একটি বাধার মতো, যেন রহস্যময় এই গোলক ধাঁধা। এখানে উপযুক্ত উত্তর তারাই খুঁজে পায় যারা নিজেদেরকে যথেষ্ট পরিমাণ খুঁজে দেখার মতো অনুপ্রাণিত করতে পারে, যাদের কাছে খুঁজে দেখার মতো যথেষ্ট পরিমাণ কারণ আছে। চলুন একটু ভিন্নভাবে ব্যাখ্যা করি। আপনি যখন জানবেন যে আপনি কি চান এবং আপনি খুবই তীব্রভাবে এটা চান, তবে আপনি নিশ্চয়ই এটা পেতে একটা না একটা পথ অবশ্যই খুঁজে পাবেন। আপনার সমস্যাটি সমাধান করার জন্য যে উত্তর দরকার, পদ্ধতি বা উপায় দরকার, তা আপনি আপনার চলতি পথেই খুঁজে পাবেন যদি আপনি খুঁজে দেখার জন্য যথেষ্ট সময় দেন। এখন যদি এমন হয় আপনাকে ধনী হতেই হবে, যদি এমন হয় আপনি যাকে ভালোবাসেন তাকে বাঁচানোর জন্য, তার চিকিৎসা বাবদ খরচের জন্য হলেও আপনার ধনী হতে হবে, তাহলে কি করবেন? এখানে যদি আপনি জানতে পারেন যে এমন একটি বই আছে বা এমন কোনো অডিও বা ভিডিও আছে যা আপনাকে সৌভাগ্য অর্জনের রাস্তা দেখাবে, তবে আপনি কি তা ক্রয় করবেন? নিশ্চয়ই আপনি তা ক্রয় করবেন। দেখুন, বাজারে কিন্তু সম্পদ অর্জনের জন্য অনেক বই, পুস্তক, অডিও, ভিডিও প্রভৃতি আছে। আপনি এমনই একটি বই পড়ছেন যা আপনাকে সাফল্য অর্জনের পথে ধাবিত করবে। এখন আপনার মতে যদি ধনী হওয়ার জন্য তাড়না না থাকে, তাহলে আপনি কি এই বই পড়তেন? পুরনো সেই প্রবাদটি মনে আছে তো, প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জননী। প্রয়োজনীয়তা মানুষের নিত্য নতুন কর্মপ্রেরণা ও উদ্ভাবনের প্রয়াসের উচ্চবিন্দু। কি অসাধারণ কথা! ঠিক এই কথাটাই আপনার মাথায় রাখবেন। সবসময় প্রথম কারণ দিয়ে চিন্তা করবেন, কাজ করবেন, দেখবেন তারপরে আপনার উত্তর চলে আসছে, মানে সমাধান চলে আসবে। কারণ সম্পর্কে অনুবাদকের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরছি। আমি নিজেও ব্যক্তিগত উন্নয়ন নিয়ে রচনা পাঠ করি, লিখি, অনুবাদ করি এবং গবেষণা করি। আমি মানুষের জন্য উপকারী সেবা সম্পন্ন করার ইচ্ছা থেকে ৬০টি অনুপ্রেরণার বই প্রকাশের নির্দিষ্ট লক্ষ্য নিয়েছি। কারণ আমার একান্ত ইচ্ছা হচ্ছে মানুষকে তাদের মানসিকতা উন্নত করতে সহায়তা করা। আমি যেখানে যাই না কেন, তা যত ধরনের অন্যায়, অবিচার বা দুর্নীতির সম্মুখীন হই না কেন, আমি এর কারণ খুঁজতে গিয়ে দেখি যে তাদের মাঝে উচ্চমানের মানসিকতার অভাব। আমরা নিজেরা নিজেদেরকে মুসলমান তো দাবি করি, কিন্তু বাস্তবে আমাদের নীতি ইসলামিক নীতি নয়, বরং আমরা স্বার্থ উদ্ধারের জন্য আমি ডান বাম যে কোনো পথে বা পা চালাবো এই নীতি। এটার মূল কারণ আমাদের মধ্যে উচ্চমানের মানসিকতার অভাব। ধরুন, লেনদেনের ক্ষেত্রে আমি যদি কাউকে টাকা ধার দেই, তবে তাকে কয়েকদিন পরেই স্মরণ করে দিই, টাকা ফেরত দিতে তাগাদা দেই। কিন্তু আমি যদি আবার অন্য একজনের থেকে টাকা ধার নেই, তবে তাকে যে আমার টাকাটা ফেরত দিতে হবে তা বেমালুম ভুলে যাই। এমন সব অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ হিসেবে আমার লেখালেখির ক্ষমতাকে ব্যবহার করছি। এতে করে আমি নিজেকে সতর্ক করি, উচ্চমানের মানসিকতার সুফল তুলে ধরি এবং আমার নিজ কর্মে তা প্রয়োগ করে তা সুফল ভোগ করি। ব্যক্তিগতভাবে আপনার সাথে একটি গোপন কথা বিনিময় করি। আমি মানুষের সাথে কথা রেখে, লেনদেনের স্পষ্টতা বজায় রেখে, কোনো ধরনের বাকি দিয়ে ব্যবসা বা অন্যদের টাকা পয়সা থেকে ঘোরাঘুরি না করিয়ে যত টাকা আয় করছি তা আমার কাছ থেকে টাকা মেরে দেওয়া বা ফেরত না নিয়ে দেওয়া অর্থের চেয়ে অনেক বেশি। এখানে নীতিকথা হচ্ছে, আমার সাথে যে অন্যায়টি হয়েছে তা আমি কখনো নিজে অন্যের সাথে করব না। লোকজন হয়তো আমার কাছ থেকে 100 টাকা বা হাতি নিয়েছে বা ধার নিয়ে ফেরত দেয়নি,
কিন্তু আমি নিজে অন্যদের সাথে এই অন্যায়টি না করে 1000 টাকা আয় করছি। এটার বাস্তব প্রমাণ আমি নিছি। আমার মনে হয় আপনিও আপনার আশেপাশে এমন কোনো ব্যক্তিকে চেনেন, হয়তো আপনি সেই ব্যক্তি। অনুপ্রেরণার 4টি স্তর। এখন একটি প্রশ্ন করি, এটা খুবই জরুরি একটি প্রশ্ন। আপনার নিজের জন্য এই প্রশ্নের উত্তর দেওয়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি সবচেয়ে বেশি কিসে অনুপ্রাণিত হন? ভিন্ন ভিন্ন জিনিস ভিন্ন ভিন্ন লোকজনের অনুপ্রাণিত করে। আমাদের সকলেরই নিজস্ব একটি জায়গা আছে যা দ্বারা আমরা অনুপ্রাণিত হই। আপনি যদি একটু নিজের অন্তরের ভিতর খুঁজে দেখুন, তবে আমি নিশ্চিত আপনি চমৎকার একটি তালিকা পাবেন। এমন এমন জিনিস পাবেন যা দ্বারা আপনি অনুপ্রাণিত হন। খুঁজে দেখুন আপনারকে আপনার দক্ষতার প্রতি উৎসাহিত করতে সবচেয়ে বেশি কি অনুপ্রাণিত করে। টাকার প্রতি আমাদের যে আগ্রহ, এটাকে আর্থিক অনুপ্রেরণা বলে। এটা তো স্বাভাবিক। এটা ছাড়াও অনুপ্রেরণার আরও 4টি স্তর আছে। প্রথমটি হচ্ছে স্মরণ রাখা। মানুষের আদি আকাঙ্ক্ষাগুলোর মধ্যে একটি হচ্ছে তাকে যেন আমরা স্মরণ রাখি, তার কর্মের জন্য, তা ভালো হোক বা খারাপ হোক, যাই হোক না কেন, তাকে যেন মানুষে স্মরণ রাখে। বড় বড় কোম্পানির বড় বড় পদে কাজ করা দক্ষ ব্যবস্থাপকরা এটা খুব ভালো করেই জানে যে কিছু কিছু লোক আর্থিক পুরস্কারের চেয়ে অনেক বেশি কাজ করে দেখায় যদি তাদেরকে স্মরণ করা হয়, প্রশংসা করা হয়। এই জন্য যে কোনো কোম্পানির বিক্রয় বিভাগের লোকজন যারা সাধারণত সরাসরি বিক্রয়ের সাথে জড়িত, তারা অনেক ঝাঁকি ঝামেলা পোহালেও কাজ করতে যায় কেবল তাদেরকে যেন স্মরণ রাখা হয়, প্রশংসা করা হয়। এজন্য তারা জানেন যে আমাদের এই ভিড়ে ভরা পৃথিবীতে কেউ কাউকে যে কোনো দাম দেয় না। আপনি কেমন অনুভব করেন তা নিয়ে কেউ মাথা ঘামায় না, কিন্তু স্মরণ রাখাটা এমন এক বিষয় যা তাদেরকে মূল্য দেয়। এক্ষেত্রে অনেকেই এমন বাক্য ব্যবহার করে, বাহ, আপনি তো চমৎকার কাজ করছেন, সত্যি আপনার মতো লোক আর হয় না। আমার মনে হয় আপনার যদি একটি বড় সফল কোম্পানি থাকে, তবে আপনি নিশ্চয়ই কেবল বিক্রয় কর্মীদেরকেই নয়, অন্য কর্মচারী যেমন অফিস কর্মকর্তাদের, ব্যক্তিগত সহকারীদের এবং সহায়তাকারী লোকজন প্রশংসা করেন। আর যদি না করেন থাকেন, তবে করে দেখবেন তারা অসাধারণ সব কাজ করে দেখাচ্ছে। এবার দ্বিতীয়টি, মানুষকে অনুপ্রাণিত করতে দ্বিতীয় স্তরটি হচ্ছে জয়ী মনোভাব। জয়ী মনোভাব একটি তীব্র আকাঙ্ক্ষা। এটা আকাঙ্ক্ষাগুলোর মধ্যে অন্যতম। আপনি যদি কোনো কিছুর প্রতি তীব্রভাবে আসক্ত থাকেন, তবে সেই আসক্তিকে জয়ী হওয়ার বাসনায় পরিণত করুন। আমার কিছু বন্ধুবান্ধব আছে যারা সবাই কোটিপতি। এরা প্রত্যেকেই এখনো দিনে প্রায় 10-12 ঘন্টা কাজ করে এখনো কোটি কোটি টাকা আয় করছে। এটা যে কেবল টাকার জন্য তা নয়, মূল কারণটি হচ্ছে তারা সেই সুখ, সেই সন্তুষ্টি চায় যা একটি কাজ করে তাতে বিজি হওয়ার পরে আসে। তাদের কাছে টাকা কোনো ব্যাপার নয়, স্বাভাবিক ব্যাপার। টাকা তো তাদের অনেক আছে। তাহলে তাদেরকে কি অনুপ্রাণিত করছে জানেন? এটা সে একটি অভিযান, কোনো কিছু অর্জনের জন্য একটি যাত্রা। সেই যাত্রাপথে গমন করে নিজের আকাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে যে সুখ, বিজি হলে যে অনুভূতি পাওয়া যায়, তারা সেই অনুভূতি পেতে সবকিছু করে থাকে। কিছুদিন আগে আমি একটি সভায় বক্তৃতার জন্য গিয়েছিলাম। সভা শেষে একজন আমাকে এসে বলল, জনাব রন, যদি আমার কোটি টাকা থাকতো তবে আমি আর কখনো কাজকর্ম করতাম না। আল্লাহ আমাদের সহায় হোক। আপনি নিশ্চয় জানেন অলস মস্তিষ্ক শয়তানের বাসা। এটির সাথে যদি অন্য অর্থ যোগ হয়, তাও আবার বিলুপ্ত পরিমাণ অর্থ, তবে আমাদের সমাজে যে কি হতো তা আল্লাহ ভালো জানেন। আর এজন্য আল্লাহ এমন লোকদের বেশি অর্থ দেয় না। যাই হোক, তৃতীয় স্তরটি হচ্ছে পরিবার। কিছু কিছু লোক তাদের ভালোবাসা মানুষের জন্য, ভালোবাসার মানুষ কেবল আপনার প্রেমিকা বা বউ নয়, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবাই তাদের পরিবারের জন্য যতটুকু কাজ করে তা নিজেদের জন্য করে না। এক্ষেত্রে পরিবার অনুপ্রেরণার একটি বড় উৎস। আমাকে একবার এক লোক বলেছিল, জনাব রন, আপনার পরিবার, আমার ইচ্ছা হচ্ছে সারা বিশ্বে ঘুরে দেখাবো। আমি হিসাব করে দেখলাম এজন্য আমার প্রায় 4 কোটি টাকা দরকার। কি চমৎকার কথা! একজন মানুষের পরিবারে কি তাকে এতটুকু আয়ের প্রতি অনুপ্রাণিত করতে পারে? অবশ্যই পারে। সেসব ব্যক্তিরা কতটা সৌভাগ্যবান যারা এমন পরিবারের ভালোবাসা দ্বারা ঘিরে আছে। 4 নম্বর হচ্ছে লোকজনের জন্য উপকারী সেবা সম্পন্ন করার আকাঙ্ক্ষা। নিজের ধন সম্পদ লোকজনের জন্য উপকারী সেবা সম্পন্ন করতে বিনিয়োগ করা। এমন লোককে লৌকিক কৌশিক ব্যক্তি বলে, যেমন জনাব অ্যান্ড্রু কার্নেগি। তিনি ছিলেন একজন ইস্পাত ব্যবসায়ী এবং ধনকুবের। যখন তিনি মারা যান, তখন তারা কাজ করার টেবিলের একটি ড্রয়ার খোলা ছিল। ড্রয়ার একটি হলুদ রঙের পৃষ্ঠা পরে রয়েছে।
তাতে কার্নেগি নিজের হাতে লেখা ছিল তার জীবনের অন্যতম উদ্দেশ্য, আমি আমার জীবনের প্রথম অর্ধেক ব্যয় করব অর্থ আয় করতে, আর আমার জীবনের বাকি অর্ধেক ব্যয় করব সেই অর্থ মানুষকে দান করতে। তারপর কি হলো জানেন? কার্নেগি তার অঙ্গীকার দ্বারা এত বেশি অনুপ্রাণিত হয়েছিলেন যে তিনি ৩,৭৫০ কোটি টাকার মালিক হন। এটা ১৯৯৫ সালের হিসাব, যা বর্তমানে ৩,৭৫,০০০ কোটি টাকার সমান। আরেকটু সহজ ধারণা দেওয়ার জন্য বলছি, বাংলাদেশের ২০১৭-১৮ বাজেট ছিল ৪,২৬৬ কোটি টাকা। যাই হোক, কার্নেগি এত টাকা দিয়ে কি করলেন? তিনি নিজের কাছে যা অঙ্কে করেছিলেন তাই করছেন। তিনি তার শেষ অর্ধেক জীবন ব্যয় করছেন সেই অর্থ দান করে। অ্যান্ড্রু কার্নেগির কর্ম সম্পর্কে আরও জানতে পাঠ করুন রাব্বি ফজলে, ২০১৫, থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, মূল নেপোলিয়ন হিল, ঢাকা, সাফল্য প্রকাশনী। সংকোচ থেকে শিক্ষা। আপনার কি মনে হয় না যে লোকজনের জন্য উপকারী সেবা সম্পন্ন করার আকাঙ্ক্ষা পোষণ করা এবং তা উপভোগ করা একটি অসাধারণ কাজ? এটাকে কি একটি লক্ষ্য হিসেবে নেওয়া যায় না? আজকে আমি স্বীকার করছি যে আমার জীবনের শুরুর দিকে আমি যখন সাফল্য অর্জনের জন্য সংগ্রাম লিপ্ত ছিলাম, তখন আমার অনুপ্রেরণা ছিল বৈশ্বিক বিষয়াদি। মৌলিক চাহিদাগুলো পূরণ করা ছিল আমার সাফল্য অর্জন করার কারণ। একজন মানুষ খুব ভালোভাবে থাকার জন্য যা যা দরকার এমন ধরনের মৌলিক চাহিদা দিয়ে আমার কারণ বিভাগ পূর্ণ ছিল। চলুন আপনাকে আমার অভিজ্ঞতাটি খুলে বলি। একদিন আমি আমার ঘরে আরাম করছিলাম। এটা জনাব শফের সাথে দেখা হওয়ার কিছুদিন আগের ঘটনা। হঠাৎ আমার দরজায় কে যেন আঘাত করলো, ঠক ঠক ঠক। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কে যেন আঘাত করলো। আমি যখন দরজা খুললাম তখন দেখলাম একটা 10 বছর ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি বালিকা স্বেচ্ছাসেবক দলের সদস্য। সে তার কণ্ঠে সাহস সঞ্চার করে বলল যে সে বালিকা স্বেচ্ছাসেবক দলের সদস্য এবং সে বিস্কুট বিক্রির জন্য এসেছে। বিস্কুট সাজিয়ে রাখার পাত্রটি ছিল বেশ সাজানো গুছানো, দেখতে বেশ লাগছিল। কয়েক সাথে বিস্কুট ছিল, বক্সে করে আলাদা আলাদাভাবে সাজানো ছিল। প্রতিটি বক্স মাত্র 200 টাকা। কে না নেবে? অবশ্যই মেয়েটি তার বড় বড় চোখের চাহনি ও মিষ্টি একটা হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করলো ক্রয় করবো কিনা। আমি কিনতে চাই, কিন্তু কিভাবে? আমি কিনতে চাই, কিন্তু আমার কাছে তো 200 টাকা নেই। আহ, কি কষ্ট, কি লজ্জা। আমি তখন এক সন্তানের বাবা, লেখাপড়া করছি, চাকরি করছি, অথচ আমার কাছে 200 টাকা নেই। স্বাভাবিকভাবেই আমি সেই ছোট্ট কোমলমতি শিশুটিকে এটা বলতে পারলাম না। তাই আমি তার মন রক্ষাতে মিথ্যা কথা বললাম। আমি বললাম ধন্যবাদ, তবে আমি কিছুদিন আগে স্বেচ্ছাসেবক থেকে বিস্কুট কিনেছি এবং আমার বাসায় এখনও অনেকগুলো বিস্কুট পড়ে আছে। যদিও এটা সত্য নয়, কিন্তু এটা ছাড়া আমি আর কিছু বলার মতো খুঁজে পাইনি। তাই আমি মিথ্যা কথাই বললাম। ছোট মেয়েটি বলল, ঠিক আছে স্যার, আপনাকেও অনেক ধন্যবাদ। এই কথা বলে সে ফিরে চলে গেল। আমি তার গমন পথের দিকে অনেকক্ষণ চেয়ে রইলাম। তারপর আমি আমার সদর দরজা বন্ধ করে অনেকক্ষণ কাঁদলাম। আমি আর এভাবে বেঁচে থাকতে চাই না। এরকম দুর্দশাপূর্ণ জীবন আর চাই না। আমি আর মিথ্যা কথাও বলতে চাই না। আমি আর কখনো পকেটে না থাকার কারণ দরুন যে লজ্জার শিকার হয়ে হাতে হয় তা হতে দেব না। ঠিক সেই দিন থেকে আমি নিজের কাছে প্রতিজ্ঞা করলাম যে আমি এত টাকা আয় করব যাতে আমার পকেট সবসময় কয়েক হাজার টাকা থাকে। এটাকেই আমি বলছি সংকোচ থেকে শিক্ষা। এটা থেকে আমি হয়তো অনেক বড় কিছু মহান কোনো পুরস্কার জিতব না, কিন্তু এই ধরনের শিক্ষা আমার জীবনে একটু দীর্ঘমেয়াদী প্রভাব বজায় রাখতে সক্ষম। বালিকা স্বেচ্ছাসেবক দলের যে গল্পটা আমি আপনার সাথে বিনিময় করলাম, সেটারও কিন্তু একটি আনন্দের দিক আছে যা আমি কয়েক বছর পরে লাভ করি। পূর্বের ঘটনার কয়েক বছর পর আমি একদিন ব্যাংক থেকে বেরোছিলাম। সেই ব্যাংক থেকে আমি বেশ কিছু টাকা জমা রেখে খুশি মনে বের হচ্ছিলাম। এমন সময় আমি রাস্তা পার হয়ে আমার গাড়ির সামনে উপস্থিত হলাম। তখন আমি দেখলাম দুটো মেয়ে কিছু চকলেট বিক্রয় করছে। তারা হয়তো কোনো ধরনের বালিকা সঙ্গের সাথে জড়িত। এদের একজন এসে আমাকে জিজ্ঞেস করলো, আঙ্কেল, আপনি কি কিছু চকলেট ক্রয় করবেন? আমি একটু মজা করার জন্য বললাম, কিনতে পারি। তোমার কাছে কি ধরনের চকলেট আছে? আমার কাছে কিছু কাজু বাদামের চকলেট আছে। বাহ, কাজু বাদাম তো আমার খুব প্রিয়। কত করে? মাত্র 200 টাকা। মাত্র 200 টাকা? কি বলো, সত্যি? আমি খুবই খুশি হলাম। জিজ্ঞেস করলাম, তোমার কাছে কত বক্স চকলেট আছে? 5টি। তারপর আমি তার বন্ধুর দিকে ফিরে বললাম, আর তোমার কাছে কত বক্স? 4টি। ঠিক আছে, মোট 9টি। আমি সবগুলোই নেব। এই কথা শোনার পর মেয়ে দুটির মুখ বিষমে
হা হয়ে গেল। তারপর অবাক হয়ে বলল, সত্যি? আমি বললাম, অবশ্যই। আমার কিছু বন্ধু বান্ধব আছে, আমি তাদের সাথে দেখা করতে যাব, তাদের জন্য উপহার হিসেবে চকলেটগুলো নিয়ে যাব। তারা খুব তাড়াহুড়ো করে উত্তেজিত হয়ে বক্সগুলো আমাকে গুছিয়ে দিল। আমিও আমার পকেটে হাত দিলাম, মানিব্যাগ বের করে নিলাম এবং 1800 টাকা বের করে তাদেরকে দিলাম। আমি যখন ব্যাগ নিয়ে চলে যাচ্ছিলাম তখন একটি মেয়ে মিষ্টি এসে বলল, আঙ্কেল, অনেক অনেক ধন্যবাদ, আপনি সত্যি অসাধারণ। কি কেমন হলো? আপনি কি সেই খুশি মনের ভেতর সেই গর্ব অনুভব করতে পারছেন? আপনি সত্যি অসাধারণ। এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আমি আমার পকেটে অন্তত কয়েক হাজার টাকা নিয়ে ঘুরি, যাতে করে আমি এই ধরনের কোনো সুযোগ হাতছাড়া না করি, এই ধরনের কোনো আনন্দ থেকে বঞ্চিত না হতে হয়। আমি আপনাকে সংকোচ থেকে শিক্ষা বিষয়ক আরেকটি উদাহরণ দেই। আমার এক বন্ধু আছে, তার নাম রবার্ট ডেভিড ববি। ববি ক্যালিফোর্নিয়ার লিডসের একটি বিদ্যালয়ে শিক্ষকতা করত। ববি সেখানে কয়েক বছর ধরেই বেশ সুনামের সাথে শিক্ষকতা করে যাচ্ছিল। হঠাৎ ববি তার পেশা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। একদিন সে শিক্ষকতা ছেড়ে দিয়ে বেকার প্রতিনিধি হিসেবে কাজ করতে আরম্ভ করে। তার পরিবার পরিজন তাকে এই নিয়ে অনেক ভালো মন্দ কথা শোনায়। সবচেয়ে খারাপ মন্তব্য আসে তার আপন ভাইয়ের কাছ থেকে, যে ববিকে অপমান করে বেশ মজা নিচ্ছিল। তার ভাই বলছিল, ছেলে কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা উচিত নয়। তোমার এত সুন্দর নিরাপদ একটি চাকরি থাকা সত্ত্বেও তা ছেড়ে দিয়ে তুমি কি সব ধরনের আজেবাজে কাজে মন দিচ্ছ? তোমার তো সবকিছুই আছে, এখন তুমি হঠাৎ কি বুঝে সব ছেড়ে দিয়ে অন্যদিকে ঝাঁপিয়ে পড়ছো? তুমি কি পাগল হয়ে গেছো? ববির ভাই সুযোগ পেলেই তাকে অপমান করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। পরবর্তী সময়ে ববি যখন তার অতীতের কথা বলছিল, আমার ভাইয়ের প্রতিটি কথায় আমি খুব বিরক্ত হতাম, আমার অনেক রাগ হতো। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ধনী হব। আজকে ববি আমার কোটিপতি বন্ধুদের মধ্যে একজন। এই গল্পটি এবং আমার বিস্কুটের গল্পটি থেকে আপনি নিশ্চয় বুঝতে পারছেন যে রাগ বা দুঃখ বা সংকোচকে আমরা যদি ঠিকভাবে ব্যবহার করতে পারি, তবে এগুলি আপনাকে সামনে এগিয়ে যেতে, কিছু অর্জন করতে অনুপ্রাণিত করবে। আপনি কি কিছু করে দেখাতে চান? আপনারও কি এমন কোনো রাগ বা দুঃখ সংকোচ আছে যা আপনি মুছে ফেলতে চান? সেই প্রবাদটি নিশ্চয়ই মনে আছে যে বড় আকারের সাফল্য অর্জন করাই সবচেয়ে বড় প্রতিশোধ। এটা আসলেই সত্য। আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন তবে দেখবেন যে প্রতিটি মানুষের সাফল্যের পেছনে একটা না একটা কারণ অবশ্যই রয়েছে। মূল চাবিকাঠিই হচ্ছে কারণ। এই কারণটি যত শক্তিশালী হবে, ব্যক্তি তত সফল হবে। এখন প্রশ্ন হচ্ছে, একজন মানুষ কিভাবে তার মূল বিন্দুটিকে খুঁজে বের করবে যা তাকে জীবনে যথেষ্ট পরিমাণ সম্পদ ও সুখ অর্জনে সহায়তা করবে। পরবর্তী অধ্যায়ে ঠিক একই এই বিষয় নিয়ে আলাপ করা হয়েছে। ধন্যবাদ সকলকে পুরো অডিওটির সাথে থাকার জন্য। এরপর আজকে চলছে দ্য 7 স্টেজ ফর ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস বইয়ের 3য় অধ্যায়, লক্ষ্য। কিভাবে লক্ষ্য নির্দিষ্ট করবেন? অবশ্যই এই চমৎকার অধ্যায়টি শোনার আমন্ত্রণ রইল।